वो पानी टैंकी जाना है। पानी टैंकी, पानी टैंकी, वो जो बॉर्डर है ना, नेपाल नेपाल भारत का बॉर्डर, पानी टैंकी। पानी टंकी कहाँ पे है नेपाल का? আমরা ঢুকে গেছি হচ্ছে বহরমপুর, আর এখন যে রোডটার ওপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বহরমপুর যে বাইপাস আছে, সেই বহরমপুর বাইপাসটা। আর এই যে আমার পার্টনার যাচ্ছে সাথে, আমার সাথে তুহিন নিয়ে তার বুলেট, আর আমি আমার এফজি নিয়ে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। এবং নেপালে ঢোকার পর আমাদের লক্ষ্য হচ্ছে সান্দাকফু বাইক রাইড। এই যেখানে লেখা আছে সোজা গেলে শিলিগুড়ি আর বাঁদিকে গেলেই হচ্ছে নেপাল বর্ডার, আর এটাই হচ্ছে পানি ট্যাঙ্কি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার। আমি এখন যে ড্রেসে আছি দেখে বুঝতেই পারছেন, আবার একটা রাইডিং শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আমি রাইডিং মোডে এক্ষুনি চলে যাব। আর আমার টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে এইবারের আমার নতুন যে এপিসোডটা হচ্ছে সেটা আমি কোথায় যাচ্ছি এবং কি সংক্রান্ত এপিসোডটা হচ্ছে। এখন হচ্ছে রাত্রি ঠিক 9:50। আমার টাইম আছে 10টার সময় আমি আমার বাড়ি ব্যান্ডেল থেকে রওনা দেব এবং সোজা বেরিয়ে যাব সান্দাকফুর উদ্দেশ্যে। সো বন্ধুরা, আমার ফার্স্ট ডের যে রাইডিং সেটা আমি স্টার্ট করে দিয়েছি ব্যান্ডেল থেকে। আপনাদের যেটা একটু আগেই বললাম, আমার শুরু হয়ে গেল আজকে একটা নতুন এপিসোড, নতুন মোটো ভ্লগ। আর সেটা হচ্ছে কলকাতা থেকে সান্দাকফু বাইক ট্রিপ। আমরা দুজনে ডিনার করে বেরিয়েছি, একেবারে ভাত তরকারি খেয়ে দে, কিন্তু এখন সময় হচ্ছে আমাদের গাড়িকে ডিনার করাতে হবে। তো আমরা চলে এসেছি জিরাটের কাছাকাছি গাড়িকে খাওয়াতে। 6, 7, 8, 9 হাজার করে দাও পুরো একদম। 961 হয়েছে। আমরা অলমোস্ট ঢুকে গেছি হচ্ছে নবদ্বীপ। এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটার 1 কিলোমিটার গেলেই একদম নবদ্বীপ স্টেশনে গিয়ে ধাক্কা খাবে, মানে ওখানে লেভেল ক্রসিং আছে রেলের, সেইখানে। এখন মোটামুটি বাজে রাত্রি 12টা, আর আমরা মোটামুটি 70 কিলোমিটার মতো রান করে ফেললাম। নবদ্বীপের একটা জায়গায় দেখা করার আছে একজনের সাথে, সেটা হচ্ছে আমাদেরই এক দাদা, যে এরকম বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে যুক্ত, সঞ্জয় ভৌমিক। তার বাড়ি নবদ্বীপে। সে নবদ্বীপে আমাদের জন্য ওয়েট করবে বলে রেখেছে। এই রাত্রি প্রায় 12টা বেজে গেছে, 12টা 15-20। আসলে অ্যাডভেঞ্চার স্পোর্টসটাকে এতটাই ভালোবাসে যে এত রাতেও আমাদেরকে শুধুমাত্র উৎসাহিত করার জন্য এখানে এসে আমাদের সাথে মিট করবে। চলুন আপনাদের সাথেও দেখা করিয়ে দেবো সঞ্জয় ভৌমিকের সাথে। মনে হচ্ছে এসে গেছে, বাঁদিকে দাঁড়িয়ে আছে, মুখ বাড়াচ্ছে, ওই যে দাঁড়িয়ে আছে। চলো, নবদ্বীপের রেল গেট আমরা ক্রস করছি, আর মাঝরাতে দেখা এক শুভাকাঙ্ক্ষীর সাথে, মিস্টার সঞ্জয় ভৌমিক, নামকরা মাউন্টেনিয়ার একজন। ওয়াও 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 ওয়াও। তো আমরা এখন হচ্ছে নবদ্বীপে। রাত্রি কটা বাজে এখন? 12:15। আমরা 70 কিলোমিটার রান করে চলে গেলাম। আর এই যে বলছিলাম, আমাদের গুরু সঞ্জয় ভৌমিক এই 12:30টার সময় আমাদের সাথে দেখা করার জন্য, জাস্ট এনকারেজ করার জন্য অ্যাডভেঞ্চারটাকে, নবদ্বীপ মোড়ে এসে দাঁড়িয়ে আছে রেল স্টেশনের কাছে। স্যার কিছু বলুন আপনি। বলার কিছু নেই, এরা অভ্যস্ত, জাস্ট দেখা করে আমি এনতো পাই উল্টে। আরে স্মরণ করে যাই নাম গুরুর। যাই হোক, ভালোভাবে হোক, কমপ্লিট করে আসুক, আবার এখান থেকে ফিরবে, আবার দেখা করুন, আবার দেখা হবে খাওয়ার কেনার সময়। চল, অল দ্য বেস্ট। তো এখন আমরা জাস্ট একটু চা ফা খাবো, চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে হালকা আবার বেরিয়ে যাবো। তার এখন প্রায় 2 ঘন্টা মতো একটানা বাইক চালিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা চোখ লেগে যাচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার, যত ভোর হবে চোখ লাগাটা আরও বাড়বে। তো লিকার চা আপাতত এসে গেছে, লিকার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার সামনে। আমরা নবদ্বীপ ছাড়ার পর ক্রস করে গেছি হচ্ছে বেতুয়াডহরি, আর বেতুয়াডহরি ক্রস করে আমরা এখন ঢুকতে চলেছি হচ্ছে দেবগ্রাম। সো এইখানটা একটু ভালো লাইট পেলাম। আসলে রাত্রেবেলা
ভালো লাইট পাওয়া যায় না বলে খুব বেশি গোপ্রোতে আর ভিডিও করি না। তো দেবগ্রাম ঢোকার মুখে আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা, বেতুয়াডাওয়ারির পর আর দেবগ্রামের ঠিক আগে। আর আমরা এই মুহূর্তে ক্রস করতে চলেছি 110 কিলোমিটার, আর টাইম হয়েছে 12:35। আমরা ঢুকে গেছি হচ্ছে বহরমপুর। আর এখন যে রোডটার ওপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বহরমপুর যে বাইপাস আছে, সেই বহরমপুর বাইপাসটা। আমরা সিটির ভেতর দিয়ে যাইনি, সিটির ভেতর দিয়ে তো সরু রাস্তা, আর বাইপাস দিয়ে গেলে একটু বেশি পড়ে। কিন্তু বাইপাস সবসময় হচ্ছে টু হুইলার বা ফোর হুইলারের ক্ষেত্রে তাড়াতাড়ি যেতে হেল্প করে। আর এখন তো রাত্রেবেলা বাইপাস পুরো একদম ফাঁকা, আর দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাইটিং করা আছে। আর রাস্তা তো একেবারে পুরো চকচক করছে মাখনের মতো। রাত্রেবেলা এই রোডগুলো দিয়ে চালাতে ব্যাপক লাগে, কিন্তু সমস্যা একটাই হয়ে দাঁড়ায় মাঝে মাঝে, যে এই সমস্ত রোডগুলোতে প্রচণ্ড জোরে বাইক চালাতে ইচ্ছা করে, আর ম্যাক্সিমাম ক্র্যাশ বাইক হয় ফাঁকা রাস্তাতেই। জোরে চালাতে গিয়ে ক্ষণিকের কিছু ভুলে ক্র্যাশগুলো হয়ে যায়। তো আপাতত আমরা কেউ জোরে চালাচ্ছি না, একটা অ্যাভারেজ স্পিড রেখেই চলছি, যেহেতু এক রাত্রি আর 2 নম্বর হচ্ছে এরকম একটা ফাঁকা রাস্তা, সেই জন্য। তো এখন সময় হয়ে গেল 2:48। এই বহরমপুর সিঁড়িটা পেরিয়ে যদি ভালো কোনো ধাবা পাই, তো সেই ধাবায় আমরা একটু রেস্ট নিয়ে নেব। যেহেতু 3টে বাজে, 3টে থেকে 5টা অবধি যদি আমরা রেস্ট নিয়ে নিই, একটু বেশ হালকা একটা ন্যাপ দিয়ে দিই একটা 2 ঘন্টার বা 1.5 ঘন্টার, তারপরে আবার 5টা থেকে উঠে চালাতে শুরু করব ভোরের নরম আলোয়। তাহলে এই রাত্রির যে ক্লান্তিটা সেটা থাকবে না, আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কমে যাবে। পাপ্পুদা ধাবা, এই হচ্ছে আমরা চলে এলাম পাপ্পুদার ধাবায়। সার্ভিং লাভ সিন্স 1970। এখন সময় হয়েছে রাত 3:55, ভোর 3:55 বলা যেতে পারে। আর আমরা হচ্ছি আমাদের রাস্তায়, অর্থাৎ আমাদের যে কলকাতা থেকে সান্দাকফু বাইক রাইড শুরু হয়েছে, যে রাত্রে শুরু করেছিলাম গতকাল রাত্রি 10:15 নাগাদ। তো জাস্ট একই রাতে আমরা এখন 3:55 সময় এসে উপস্থিত হয়ে গেছি মোর গ্রামে। প্রায় 200 কিলোমিটার রাইড আমাদের হয়ে গেছে। আর একটু আগে যে দেখালাম না যে পাপ্পু ধাবা, যেটা পাপ্পু দাকা ধাবা সেই পলসন্ডায়, মুশকিলটা হলো আজকে যেহেতু একাদশী আর দুর্গাপুজোর জন্য সব ছুটি নিয়েছে, সব ধাবা বন্ধ ছিল। আজকে সব রোড সাইড ধাবাগুলো খুলছে, যার ফলে খাবার দাবার বেশিরভাগ ধাবাতেই নেই। তো পলসন্ডায় কোনো ধাবাতেই ওখানে মানে কিছু ধাবা খোলা পেলাম না, আর যেগুলো খোলা আছে সেগুলোতে খাবার একেবারে কিছুই নেই, জাস্ট সন্ধ্যের জন্য কিছু খাবার তৈরি হয়েছিল। তো মারাত্মক খিদে পেয়ে গেছে, তার মধ্যে রেস্ট চাই, ধাবা না হলে রেস্ট কোথায় নেব। তো অবশেষে মোর গ্রামে এসে, একদম মোর গ্রামে এসে এই ধাবাটা আমরা পেয়ে গেছি। এই যে পেছনের এই ধাবাটা, কি একটা আশীর্বাদ ধাবা বা কিছু একটা হবে, দেখিয়ে দিই। অভিনন্দন হোটেল। তো এখানে রুটি, ডিম ভাজা, আলু ভাজা এসব আমরা পাবো। তো এখন খেয়ে দিয়ে মোটামুটি ঘন্টা 1.5-এর মতো এখানে বিশ্রাম নেব। আর মারাত্মক ঠান্ডা লাগছে, বাইক চালাচ্ছে সেই গলা ফলা বসে যাচ্ছে, নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে, মানে এত ঠান্ডা হাওয়া। এই সময় যে এত ঠান্ডা পেয়ে যাবো বুঝতে পারিনি, না হলে আমরা ফুলাতা গেঞ্জি পরে আসতাম। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের খাবার পালা। দেখি ডিম আলু ভুজিয়া এসব অর্ডার দিয়েছি, আসছে খাবার আমাদের গরম গরম রুটির সাথে। সেসব খেয়ে একটু রেস্ট নিয়ে সকালের আলোটা ফুটে গেলে আমরা আবার এখান থেকে রওনা দিয়ে দেবো, আর আপনাদের সাথে দেখা হবে তখন আবার ভ্লগিং মোডে। Good morning everybody, and once again welcome to my YouTube channel Extreme Planet Adventure। তো এখন যেহেতু একদম ভোরবেলা, রাস্তা ফাঁকা, তারপরে হচ্ছে ওয়েদার তো একদম লাজবাব। আমার মারাত্মক ভালো লাগে হচ্ছে এই ভোরবেলাটায় বাইক চালাতে। যখন রাইডিংয়ে বেরোই ভোর রাতে একটা যে কোনো ধাবায় বা পেট্রোল পাম্পে রেস্ট নেওয়ার পর এই যে একদম ভোর বেরিয়ে পড়ি, একটা দুর্দান্ত একটা বেশ রিফ্রেশমেন্ট কাজ করে, গায়ে হাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা, তার সাথে হচ্ছে বেশ আধো ঘুমে চোখে একটু বাইক চালানো। যদিও সেটা ঠিক না, তবে চোখে মুখে জল দিয়ে নিয়েছি, সেই ঘুমটা কেটে গেছে। দিয়ে আপাতত একটা নর্মাল রিদমে বাইক চালাবো, তারপর আস্তে আস্তে ঘুমটা যখন পুরো কেটে যাবে তখন চালু করে দেবো জোরে চালানো।
আমরা প্রবেশ করতে চলেছি হচ্ছে ধুলিয়ান। ফারাক্কার আগের একটা বেশ পরিচিত জায়গা হচ্ছে ধুলিয়ান। আর এই ধুলিয়ান ঢোকার আগে হচ্ছে এই সুদৃশ্য ব্রিজটা থাকে। যতবার এই রাস্তা দিয়ে আমি ক্রস করি ততবার এই ব্রিজের সামনে দাঁড়িয়ে হয় ফটো তুলি, না হলে গোপ্রোতে হচ্ছে ভিডিও করি। দারুণ লাগে ব্রিজটা। আর এখন যেহেতু সকালবেলা একদম রাস্তা ফাঁকা, ব্রিজও ফাঁকা, দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন সামনের পরিবেশটা, পুরো ফাঁকা রাস্তায় জোরে বাইক চালাতে দারুণ মজা আসছে। আর দুপাশে হচ্ছে ধানের ক্ষেত আছে, আর তার সাথে হচ্ছে পাটের ক্ষেত আছে দুদিকেই। তার সাথে আছে ইট ভাটা। আর এখানকার যে রোডটা, ধুলিয়ানের যে হাইওয়েটা আছে, এটা কিন্তু দুই পাশের জমি থেকে অনেকটা ওপরে। বেসিক্যালি এখানে ব্যাপারটা কি হয়, এখানে যখন ওই নদীতে জল ছাড়ে, মানে ফারাক্কার যে ব্যারেজ আছে, এই বর্ষাকালে যখন সেখানে জল ছাড়ে, তখন এই যে দুপাশের যে নিচু জমিগুলো আছে, সেই জমিগুলো পুরো জলে ভেসে যায় একেবারে, মানে দীর্ঘদিন ধরে জলের মধ্যে ডুবে থাকে। তো সেই কারণে কি হয়েছে না, এই যে মেন হাইওয়েটা তৈরি হয়েছে দুপাশের জমি থেকে অনেকটা ওপরে, যাতে ব্যারেজ থেকে যখন জল ছাড়া হয় তখন চারপাশের জমি যখন ডুবে যায়, সেই সময় হাইওয়ের ওপর দিয়ে যাতে জল ওভারফ্লো না করে, সেই কথা মাথায় রেখেই হাইওয়ে অথরিটি হচ্ছে এখানকার রোডটা দুপাশের জমি থেকে অনেকটা উঁচুতে করে রেখেছে। তো আমরা সামনে একটা পেয়ে যাচ্ছি। এখানে আজ সকালের প্রথম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই জায়গাটা আমার হচ্ছে খুব স্মরণীয়, তার কারণ হচ্ছে যখন সাইকেল করে আমি গত বছর এসছিলাম, দার্জিলিং গেছিলাম, তখন এই জায়গাটা মারাত্মক বৃষ্টি হচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম এবং এখানে শেডের তলায় দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সব সামনের দিকে। আর এটা হচ্ছে NH-34। আর NH-34 দিয়ে আমরা এই মুহূর্তে যে জায়গাটায় উঠছি সেটা পুরো ভারত বিখ্যাত, দ্য ওয়ান অ্যান্ড অনলি ফারাক্কা ব্যারেজ। যারা ট্রেনে করে শিলিগুড়ি বা গুয়াহাটি যান, তাদেরকে কিন্তু এই যে আমার বাঁ পাশে একটা রেল লাইন দেখা যাচ্ছে, দেখুন এই ব্রিজের ওপরই রেল লাইন আছে, এই রেল লাইনের ওপর দিয়েই যেতে হয়। আর যারা বাইক কার যাবেন, সে মোটর সাইকেল হোক বা হচ্ছে ফোর হুইলার, তাদেরকে যেতে হবে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই শিলিগুড়ি। জেনারেলি NH-34 ধরলে এখান দিয়ে যেতে হয়, যদিও আরও অনেক রাস্তা আছে এখান দিয়ে শিলিগুড়ি পৌঁছানো যায়, কিন্তু কমন রুট বা পরিচিত রাস্তা হচ্ছে এইটাই। 300 কিলোমিটার পর আবার একটা রেস্ট হয়ে গেল আমাদের। এবার হচ্ছে একটা পেট্রোল পাম্পে, দেখতেই পাচ্ছেন এই যে একটা পেট্রোল পাম্প, গাদা গাদা লরি দাঁড়িয়ে, এই পুজোর জন্য সব লরিদের স্টপ করে দিয়েছে, সেই কারণে এখন পেট্রোল পাম্পে লরি ভর্তি। আর আমরা দাঁড়িয়ে গেলাম, এখন বাজে সকালবেলা 7:43, সকাল 7:43 বাজে। গতকাল রাত্রে আমরা বেরিয়েছিলাম 10:15 নাগাদ। বাকি পদের তো ডেসক্রিপশান, কোথায় কী দাঁড়ালাম সব কিছু দিয়েছি। এখন আমরা গাজল থেকে মোটামুটি হয়তো 20-22 কিলোমিটার দূরে আছি। মালদা পেরিয়ে চলে এসেছি, বাইপাস পেরিয়ে রায়গঞ্জ সামনে আমাদের আছে, হয়তো আর 60-70 কিলোমিটার হতে পারে রায়গঞ্জ। তো ভালো সময় আমরা এগোচ্ছি, ঠিকঠাক, অসুবিধা আপাতত কিছু নেই। আর যে কারণে এখন দাঁড়ানো সেটা হচ্ছে সামান্য কিছু রেস্ট, একটুখানি 10-15 মিনিট, তার সাথে হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া সকালবেলা। আর পেট্রোল পাম্পগুলো হচ্ছে সকালের ফ্রেশ হয়ে নেওয়ার জন্য সবথেকে ভালো, তার কারণ এখানে একদম পিউরিফাইড ওয়াটার প্লাস বাথরুম দুর্দান্ত থাকে। তাই সবসময় আমি যখন রোড ট্রিপে বেরোই, সে সাইকেল হোক কিংবা বাইক হোক, সবসময় পেট্রোল পাম্পগুলোকে আমি প্রেফার করি, তার কারণ একদম সিকিওর এখানে, আর খুব ভালো কন্ডিশনে বাথরুমগুলো থাকে। সো এই হচ্ছে আপাতত আমাদের আপডেট। গাড়ি ঠিকঠাক চলছে, আমরাও টোটালি ফিট এখনও। ঘুম তেমন কিছু পাচ্ছে না আমাদের, সামান্য মাঝে মাঝে চোখটা একটু লাগছে, কিন্তু অসুবিধার নয়, চোখে একটু জল ফল দিলে সেগুলো ঠিক হয়ে যাবে। তো চলুন একটু বসে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পথে। তো আমরা এখন আছি রায়গঞ্জ থেকে ডালখোলা অবধি যে বাইপাসটা নতুন তৈরি হয়েছে, সেই ডালখোলা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ডালখোলা অবধি বাইপাসের ওপর, যেটা মোটামুটি 37 থেকে 40 কিলোমিটারের স্ট্রেচ একটা।
আর এই রাস্তাটা হচ্ছে পুরো মাখন মাখন মাখন, দুর্দান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে কি লেভেলের রাস্তাটা, এবং এটা হচ্ছে পুরোপুরি একেবারে 4 লেন, পুরো একদম ডালখোলা অবধি 4 লেন, আর একেবারে নিউলি কনস্ট্রাক্টেড হয়েছে, যে কারণে হচ্ছে চকমক করছে রাস্তা। তো আমাদের আর যেতে হচ্ছে ডালখোলা, আর হয়তো 30 কিলোমিটার মতো আছে। ডালখোলা পৌঁছে যাওয়ার পরই আমরা চলে যাব হচ্ছে ডান দিকে ঘুরে শিলিগুড়ির দিকে। আর এই যে আমার পার্টনার যাচ্ছে সাথে, আমার সাথে তুহিন নিয়ে তার বুলেট, আর আমি আমার এফজি নিয়ে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। এবং নেপালে ঢোকার পর আমাদের লক্ষ্য হচ্ছে সান্দাকফু বাইক রাইড। দেখো এই হচ্ছে জাংশন, এই জাংশনগুলোই হচ্ছে প্রচণ্ড মারাত্মক, কারণ প্রচণ্ড কনজেস্টেড হয়। এর আগেও বলছিলাম, এই যে শিলিগুড়ি রাস্তায় NH 34-এর ওপর জাংশনগুলো মানে খুব দেখে চালাতে হয়। মানে মানুষজন গাড়ি ঘোড়া দেখবে না, দুমদাম সাইকেল, গাড়ি, ট্যাক্সি যা খুশি ঢুকিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি আমরা যেরকম প্ল্যান করেছিলাম সব কিছু প্ল্যান ওয়াইজ আমাদের চলছে। দেখা যাক শেষ পর্যন্ত পুরোটা প্ল্যান ওয়াইজ চলে কিনা। তার কারণ শেষ যেটা আজকে আমাদের আছে সেটা হচ্ছে আমরা নেপালে আজকেই প্রবেশ করব এবং আজকেই আমাদের গাড়ির ভানসারটা বানাবো। মোটামুটি বিধ্বস্ত অবস্থা। কালকে রাত থেকে প্রায় 10:30 থেকে চলছে বাইক চালানো। মাঝখানে সকালবেলা দেখিয়েছিলাম যে মোরগ্রামের ওখানে কিছুক্ষণে রেস্ট ছিল, ঘন্টা 1.5 বা 2। তারপরে আবার ভোরবেলা থেকে চলছে বাইক চালিয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে ডালখোলা। এখান থেকে শিলিগুড়ি আর বেশি দূর নয়, 100 কিলোমিটারের মতো হবে হয়তো। কিন্তু আমরা তো ডাইরেক্ট শিলিগুড়ি যাব না, আমরা এখান থেকে যাব পানি ট্যাঙ্কি রুটটা ঠিক জানি না, যেটা হচ্ছে ইসলামপুর থেকে কোথাও হয়তো ঘুরে যায়, সেটা গুগল ম্যাপ দেখে আমরা যাব। তো এখন এত জোর খিদে পেয়ে গেছে, আমরা না করেছি টিফিন আর লাঞ্চ এখন একসাথে করে নেবো সেই জন্য। তো আমরা ডালখোলা জাস্ট ক্রস করেই ডান দিকে কিছু ভালো ভালো ধাবা পেলাম, সে একটা ধাবা এখানে ঢুকে পড়েছি। অর্ডারও দিয়ে দিয়েছি খাবার। আমরা খাবো এখন রুটি আর তরকা। বলেছি বেশ ঝাল করে তরকা করবে, আর রুটি বেশ গরম রুটি দিয়ে পেট পুরে তরকা রুটি খেয়ে নেবো, একেবারে লাঞ্চ করে নেবো। করে নিয়ে তারপর এগোবো হচ্ছে সামনের দিকে পানি ট্যাঙ্কির দিকে। তো খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে অন রোড। আমরা এখন ঢুকবো হচ্ছে কিষানগঞ্জ, আর কিষানগঞ্জ থেকে তো সোজা চলে গেলে আপনারা জানেন যে ইসলামপুর যায়, এবং ইসলামপুর থেকে তারপরে চলে যায় হচ্ছে শিলিগুড়ি। তো যেটা এর আগেও বলছিলাম, বারবার করে বলছি যে আমরা শিলিগুড়ি হয়ে পানি ট্যাঙ্কি ঢুকবো না, তার কারণ সেখানে একটু বেশি ঘুরপথ হয়ে যাবে। सर जी नहीं, वो पानी टैंकी जाना है। पानी टैंकी वो जो बॉर्डर है ना, नेपाल भारत का बॉर्डर, पानी टैंकी। पानी टंकी कहाँ पे है नेपाल का? पानी टैंकी बड़का एगो पानी टैंकी नेपाल का बॉर्डर है। हाँ उधरे है, पश्चिम पाली से इधर घुसिए। उधर ये नीचे से जाऊंगा, उधर से ऊपर से नीचे से। इधर घुसिए और इधर घुस जाएगी। अच्छा ये बड़का टैंकी। ब्रिज से थोड़ा सा नीचे हो, ब्रिज वाला जो हाँ ठीक है पकड़ के बाएं। हाँ ओके, थैंक यू जी, देखिएगा पूरा टैंकी का पानी। থ্যাংক ইউ। এই কিষানগঞ্জের বর্ডারটা শেষ হওয়ার সাথে সাথেই এখানে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে না উঠে আপনারা ফ্লাইওভারের পাশ দিয়ে চলে আসবেন। এসে রাস্তাটা আবার বাঁ দিকে ঘুরছে, সোজাও যাবেন না, মানে ফ্লাইওভারের পাশ দিয়ে সোজাও যাবেন না। এই যে সামনে টোটোটা আছে, টোটোর পাশ দিয়ে আমি বাঁ দিকে ঢুকবো, দিয়ে ওই রাস্তা যাচ্ছে পানি ট্যাঙ্কির দিকে। এটা ম্যাপ দেখাচ্ছে, পুলিশগুলোও বললো, কিন্তু আমি এখানে লোকাল লোককে আবার জিজ্ঞেস করব পানি ট্যাঙ্কি যায় কিনা। এই পানি ট্যাঙ্কি বর্ডার যেতে হলে এই বিহারের ভেতর দিয়ে অর্থাৎ কিষানগঞ্জের ওপর দিয়ে যেতে গেলে পড়বে ঠাকুরগঞ্জ। এই এলাকাটাই হচ্ছে ঠাকুরগঞ্জ, এখান দিয়ে যাচ্ছি। দেখুন সামনে একটা বোর্ড আছে, এদিক থেকে কিন্তু শিলিগুড়ি 56, দার্জিলিং 109,
গ্যাংটক 165 সব এদিক দিয়ে যাওয়া যায়, তার সাথে পানি ট্যাঙ্কিও যাওয়া যায়। আর 1 কিলোমিটার গেলেই আমরা রিচ করতে চলবো পানি ট্যাঙ্কি বর্ডার, যেটা নেপালের সাথে বর্ডার তৈরি করেছে ভারতের পানি ট্যাঙ্কি, ভারতের তো অবশ্যই, এবং তার সাথে পশ্চিমবঙ্গেরও বর্ডার তৈরি করেছে, যার এই পাশটা পানি ট্যাঙ্কি আর নেপালের দিকটা হচ্ছে কাকারভিটা। তো সেই পানি ট্যাঙ্কি এক্ষুনি আমি টাচ করব এবং তার সাথে ঢুকতে চলবো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নেপালে। তার কারণ আমি চলেছি এখন হচ্ছে বাইক রাইডে, যেটা হচ্ছে কলকাতা থেকে সান্দাকফু বাইক ট্রিপ, এবং এই বাইক ট্রিপটা আমি করব নেপালের দিক থেকে। তার কারণ পশ্চিমবঙ্গের দিক থেকে আমি করব না, কারণ আমায় করতে দেবে না, ব্যান আছে সেই জন্য। তো সেই কারণে নেপালের দিক থেকে সান্দাকফু টপ টাচ করার একটা স্বপ্ন নিয়ে আমি আর আমার বন্ধু চলে এসেছি এখানে, অর্থাৎ নেপালের একদম বর্ডারে, যাতে নেপালের দিক থেকে সান্দাকফু আমরা টাচ করতে পারি। এই যেখানে লেখা আছে সোজা গেলে শিলিগুড়ি আর বাঁদিকে গেলেই হচ্ছে নেপাল বর্ডার, আর এটাই হচ্ছে পানি ট্যাঙ্কি। এই হচ্ছে বর্ডারের সমস্যা। এর আগে যখন রক্সোল বর্ডার পার করেছিলাম মুক্তিনাথ যাওয়ার সময়, সেই সময় বর্ডার ক্রস করার সময় বিভৎস এরকম ভিড় পেয়েছিলাম। এবারেও সেই একই কেস, দেখা যাক কখন ছাড়া পাই। বাকি আপডেট নিয়ে উপস্থিত থাকছি পরে। তো আলটিমেটলি আমাদের ডে 1-এর যে প্ল্যান প্রোগ্রাম করা ছিল, অর্থাৎ কলকাতা থেকে সান্দাকফু রাইডের ডে 1-এর যে প্ল্যান প্রোগ্রাম আমরা করে রেখেছিলাম, একটা মানে ওপর করে রেখেছিলাম, তো সেটা পুরোপুরিভাবে একদম ছকে ছকে মিলে গেছে। তার কারণ ঠিক যেভাবে আমরা এগোতে চেয়েছি ঠিক সেইভাবেই আমরা এগিয়েছি। আর যে টাইমে এখানে পৌঁছাবে হয়েছিলাম একদম সেই টাইমে পৌঁছেছি। আমরা বলেছিলাম 3টের মধ্যে হয়তো আমরা ঢুকে যাব ভানসার অফিসে, আমরা 3:10 ঢুকে গেছি। অদ্ভুত ব্যাপার, ভানসার হয়ে গেছে সেটা বললাম। আর তার সাথে আমরা কাকারভিটাতেই আছি, একদম ভানসার অফিসের বাইরেটাই হচ্ছে কাকারভিটা, ভর্তি হোটেল এখানে একেবারে। আর আমরা যে হোটেলটা পেয়েছি সেটা একটা হোটেলেই এসেছি, দেখে পছন্দ হয়ে গেছে। আমি আগে হোটেলটা দেখিয়ে দিই, তারপর হোটেলটা নিয়ে বলে দিচ্ছি। হোটেলটা এই কারণেই দেখানো যে এখন নেপালে প্রচুর লোক অ্যাডভেঞ্চার করতে আসছে, তো এসেই কাকারভিটাতে থাকে এখানে। তো হোটেলের রিভিউটা খুব দরকার, কারণ এখানে এসে ফার্স্ট হচ্ছে হোটেলে স্টে করতে হবে, বাজেটের মধ্যে কিন্তু ভালো। তো চলুন হোটেলটা আগে একবার দেখিয়ে দিই। তো আপাতত এই হচ্ছে আমাদের গাড়ি, এখনও পুরো ঠিকঠাক আছে। দেখেছেন কেমন অল্প স্বল্প মাল এনেছি, এই যে ও এইটুকুনি মাল এনেছে আর আমি এইটুকুনি মাল এনেছি। এর কারণ আছে, সমস্ত কারণ সব পরে যেতে যেতে বলবো, আসল জায়গায় গিয়ে পৌঁছাই তারপরে। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল কোয়ালিটি অ্যান্ড রেস্টুরেন্ট, এইরকম দেখতে হচ্ছে বাইরে থেকে হোটেলটা। এবং হোটেলটা এই জন্যই খুঁজেছি, দেখুন বড় পার্কিং স্পেস আছে, যেহেতু আমাদের বাইক আছে পার্কিং স্পেসটা হচ্ছে ম্যান্ডেটারি। আর এই হচ্ছে রিসেপশন, ঢুকে हमारा दादा बहुत अच्छा आदमी है। তো চলুন ওপরটা দেখে নিই যে ঘরটা আমাদের দিয়েছে। বিশাল বড় হোটেল না, তবে আবার ছোটও না, কিন্তু ব্যবহার খুব ভালো। এই যে সিঁড়িতে ঢাকাটা উঠে যাচ্ছি, বাইক চালিয়ে এসেছি তো সেই কারণে দম আছে, এখনও দমটা ফুরায়নি। এই হচ্ছে ঘর, ছোটোখাটো ঘর, আমাদের বিশাল ঘর দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও এই ছোটো ঘরের মধ্যে দেখুন দুটো বিছানা আছে, একটা এইদিকে বিছানা সিঙ্গেল বেড আর একটা এইদিকে বিছানা ডবল বেড, একদম লেপ টেপ সব দেয়া আছে, টিভি আছে, এদিকে ফ্যান চলছে। এখানে হচ্ছে সাগর মাথার ছবি দেওয়া, সব থেকে আমার প্রিয় জিনিস এখানে। আর এসি বেশি সব আছে, আর বাথরুম টাথরুমও ঠিকঠাক একদম। এই হচ্ছে বাথরুম। তো এই হচ্ছে কাকারভিটার আমাদের হোটেলটা। প্রচণ্ড ক্লান্ত। তো যাই হোক, হোটেলটা আমাদের বলেছিল 1300 ইন্ডিয়ান রুপিসে বলেছিল, যেহেতু এত বড় ঘর, তার সাথে 3 জন থাকতে পারবে, এত স্পেশিয়াস এসি চলছে। তা আমরা এক কথায় বলেছি ট্রাভেল করতে এসেছি, অ্যাডভেঞ্চার করতে এসেছি, দাদা কিছু কমিয়ে দাও, পুরো 1000-এ করে দাও, আমরা অন্য হোটেল দেখবো না। তা উনি এক কথাতেই রাজি হয়ে গেছে, আর কিছু বলেনি। 1000 রুপিসে দুজনের, যেহেতু 500 করে পার হেড পড়েছে, আমার মনে হয় ঠিকঠাক। তো যাই হোক না কেন, আপাতত ঘরে আমরা সেটেল, নেপালে সেটেল 4 দিনের জন্য। আমরা 4 দিনের ভানসার বানিয়ে নিয়েছি। পুরো এপিসোড আপনারা দেখলেন কলকাতা থেকে যে শিলিগুড়ি আসার বা
মানি ট্যাঙ্কি আসার কাকারভিটা একই রুট, আপনি শিলিগুড়ি গেলেও যে রুট, মানি ট্যাঙ্কি বা কাকারভিটা এলেও সেই রুট। তা পুরো রুটটা আপনাদের দেখালাম কিভাবে এখানে আসবেন, তো সেই রুটটা আপনারা ফলো করতে পারেন, কোনো প্রবলেম হবে না, একদম কাকারভিটাতে বা পানি ট্যাঙ্কিতে পৌঁছে যাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেবো। কালকে আমাদের আবার নতুন ভিডিও আসবে, নতুন রাইড হবে এবং অ্যাকচুয়াল যে থ্রিল সেটা কাল থেকে শুরু হবে। তার কারণ সান্দাকফু রাইডটা কী জিনিস সেটা দেখতে হলে এর পরের ভিডিওগুলো চোখ রাখতেই হবে। অদ্ভুত লেভেলের একটা অ্যাডভেঞ্চার পাবেন, এক্সাইটমেন্ট পাবেন আর তার সাথে থ্রিল। তো চলুন এখন বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।